বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে সবাইকে আমন্ত্রণ। সাথে আছি আমি ফারহানা লোপা এবং আমি অনিমেষ কর। শুরুতেই জানাবো বার্তা কক্ষের সবশেষ। Yesterday against Afghanistan was my last international game. I am retiring from international cricket, effecting right now. চোখের জলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন তামিম। রাত 10টায় বিসিবির জরুরি সভা। মার্কিন প্রতিনিধিদের সফর নির্বাচন নিয়ে নয়, তবে অন্য বিষয়ের সাথে এ প্রসঙ্গ উঠতে পারে। ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব। শ্রম আইনের মামলায় ডক্টর ইউনূসের জামিন বাতিলের আবেদন খারিজ। হাজিরা থেকে অব্যাহতি বহাল। সন্দ্বীপ চ্যানেলে ঢেউয়ের তোড়ে ডুবে গেছে কন্টেইনারবাহী জাহাজ পানগাঁও এক্সপ্রেস। উদ্ধার অভিযানে নৌবাহিনী। দর বাজার ভিত্তিক করায় ভালো সরবরাহের পরও ঊর্ধ্বমুখী ডলারের দাম। খোলা বাজারে 112 টাকার ওপরে। শুনছিলেন শিরোনামে, এবার জানাবো বিস্তারিত। সবাইকে অবাক করে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন তামিম ইকবাল। হঠাৎ সংবাদ সম্মেলন ডেকে অবসরের ঘোষণা টাইগার তারকার। বুধবার আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে ছিল তামিমের শেষ আন্তর্জাতিক ম্যাচ। চোখের জলে 16 বছরের ক্যারিয়ারের ইতি টানলেন দেশসেরা ওপেনার। কখনো কখনো এমন দিন আসে যখন অনেক কিছু। Afghanistan was my last international game. I am retiring from international cricket, effecting right now. এটাই রিকোয়েস্ট করবো যে আমার টপিকটা এখানেই শেষ করে দেন। ইটস at the end, at least for international cricket. এটাকে নিয়ে আর বেশি গুতাগুতি করেন না। কেন কেন কি আরো কি হইতে পারতো না হইতে পারতো, বাট লেটস পুট আ এন্ড টু দিস। বাংলাদেশ ক্রিকেটে এখন একটাই প্রশ্ন, যার উত্তর কখনো পাওয়া যাবে কিনা বলা কঠিন। তামিম কেন হঠাৎ করেই অবসর নিলেন? না বললেও এর পেছনে যে অন্য কারণ আছে সেটা জানিয়েছেন। এটা না যে আমি হুট করে ডিসিশন নিয়েছি, এটা আমি বেশ কয়েকদিন ধরে কথা বলছিলাম, ইভেন আমার ফ্যামিলি মেম্বারদের সাথেও আমি কথা বলছিলাম। So I thought this is the right time for me to take a side and retire from international cricket. One thing I'll definitely say is I tried my best. I did try my best. ক্রিকেট খেলি আমার বাবার স্বপ্ন পূরণ করার জন্য। সবচেয়ে ছোট চাচা যিনি ইন্তেকাল করছেন, ওনার নাম আকবর খান। ওনার হাত ধরেই আমার আসলে ফার্স্ট ক্রিকেট বলের টুর্নামেন্ট খেলা, যাদের সাথে আমি ক্রিকেট খেলেছি। আই থ্যাংক অল অফ দোজ গাইজ, স্পেশালি আমার ন্যাশনাল টিমের যারা কালিগ ছিলেন তাদেরকে। ক্রিকেট বোর্ড অবভিয়াসলি they gave me the opportunity to represent the country for so long and also captain Bangladesh. So I thank them as well. So I thank you all again. I have nothing more to say. I hope I'll see you somewhere around. Thank you. আফগানিস্তানের সাথে প্রথম ইকবালের অবসর ইস্যুতে রাত 10টায় বিসিবির জরুরি সভা। 11টায় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলবেন সভাপতি নাজমুল হাসান পাপন। অবসরের ঘোষণা দেওয়ার আগে বোর্ডের সঙ্গে খোলামেলা আলাপ করেননি তামিম। শীর্ষ 2 কর্মকর্তা অনুরোধ করেও সিদ্ধান্তে পরিবর্তন আনতে পারেননি। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে ফিটনেস নিয়ে সংশয় প্রকাশ করেন তামিম। নিজের অবস্থা বুঝতে শতভাগ ফিট না থাকলেও খেলেছেন প্রথম ওয়ানডে। তার এমন সিদ্ধান্ত ভালোভাবে নেয়নি টিম ম্যানেজমেন্ট। হেড কোচ হাথুরু সিংহে তামিমের ওপর ক্ষুব্ধ। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ক্ষোভ প্রকাশ করেন গণমাধ্যমে। এমন পরিস্থিতিতে হঠাৎ করেই সংবাদ সম্মেলন ডেকে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। টাইগার ক্রিকেটে এক তারকার পতন। হঠাৎ তামিম ইকবালের অবসর ঘোষণা বিনা মেঘে বজ্রপাতের মতোই। 16 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন অস্বস্তি আক্ষেপ নিয়ে। তবে দীর্ঘ সময়ে বাংলাদেশ ক্রিকেটকে যা দিয়েছেন তা ভোলার নয়। 3 ফরম্যাটে সেরার কাতারে থেকেই শেষ করলেন ক্যারিয়ার।
2007 ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু। তামিমকে বিশ্ব ক্রিকেট চেনে ওই বছর বিশ্বকাপে। ভারত বধে তার আগ্রাসী ব্যাটিংয়ে আঁচ করা যায় একজন তারকা এসে গেছে বাংলাদেশ ক্রিকেটে। ওই শুরু। উত্থান পতনের দীর্ঘ ক্যারিয়ারে ধীরে ধীরে তামিম হয়ে ওঠেন দেশসেরা ওপেনার, টাইগারদের মহাতারকা। ঘরে বাইরে সব ফরম্যাটে তার ব্যাটে এসেছে দুর্দান্ত সব ইনিংস। ডাউন দ্য উইকেটে ছক্কা হাঁকানো কিংবা ক্লাসিক কাভার ড্রাইভ, তামিম ড্যাশিং ওপেনারের তকমা পেয়ে যান। লর্ডসে সেঞ্চুরি হাঁকিয়ে সেই উদযাপন এখনও দেশের ক্রিকেটে বড় বিজ্ঞাপন হয়ে আছে। নতুন বলের চ্যালেঞ্জ নিয়ে ভরসা দিয়ে গেছেন ম্যাচের পর ম্যাচ। আবার ব্যর্থতায় তীব্র সমালোচনার সম্মুখীনও হয়েছেন। কখনো মন খারাপ করেছেন, কিন্তু দমে যাননি। ব্যাট হাতে জবাব দিয়ে লিখেছেন কামব্যাকের অসংখ্য গল্প। সময়ের সাথে তামিম হয়ে ওঠেন টাইগার ক্রিকেটের নেতা। শ্রীলঙ্কায় ব্যান্ডেজ প্যাচিয়ে এক হাতে ব্যাটিংয়ের কথা কি করে ভোলা যায়? দেশের প্রতি কমিটমেন্টের অনন্য উদাহরণ সেই মুহূর্ত। পরিসংখ্যানও তামিমকে এগিয়ে রেখেছে। 3 ফরম্যাট মিলিয়ে 389 ম্যাচে 15,000-এর বেশি রান, 25টি সেঞ্চুরির পাশে 94 50। ওয়ানডে ক্রিকেটে দেশের সর্বোচ্চ রান তার, টেস্টে দ্বিতীয় অবস্থানে, টি-20-র একমাত্র সেঞ্চুরিয়ান। পঞ্চপাণ্ডবের একজন হয়ে দায়িত্ব নিয়ে খেলেছেন। স্বভাবসুলভ আক্রমণাত্মক ব্যাটিং থেকে সরে অ্যাঙ্কর রোলে তামিমকে দেখা গেছে। তাতে সাফল্য এসেছে। আবার স্ট্রাইক রেট নিয়ে কটু কথাও শুনেছেন। অভিমান থেকে আচমকা টি-20 ছেড়ে দেন। ওডিআই টেস্টে অবিচ্ছেদ্য অংশ হয়েছিলেন তামিম। বিশ্বকাপে তার নেতৃত্বেই খেলার কথা ছিল বাংলাদেশের, অথচ মেগা ইভেন্টের 3 মাস আগে দিলেন অবসর ঘোষণা। 16 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার এভাবে শেষ হবে কে ভেবেছে? কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তামিম ইকবালকে নিয়ে আরো প্রতিবেদন দেখবেন রাত 9টায় বাংলাদেশে। এই মুহূর্তে জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। শ্রদ্ধা জানাই জাতীয় জননেতার প্রতি, 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোনের প্রতি। বাংলাদেশ স্বাধীন দেশ। সেই 48 সালের ভাষা আন্দোলন শুরু। এই সংগ্রামের পথ বেয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতার সুফল মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া, এটাই আমাদের মূল লক্ষ্য। 75-15 আগস্ট জাতির পিতাকে হত্যার পর এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার, মানুষের মানবিক অধিকার, বেঁচে থাকার অধিকারও কেড়ে নেওয়া হয়েছিল। হত্যা, ষড়যন্ত্রের রাজনীতি এদেশে শুরু হয়। দেশে গণতন্ত্রের পরিবর্তে চালু হয়েছিল মার্শাল ল। সংবিধান স্থগিত করে মার্শাল ল দিয়েই এই দেশ পরিচালনা করা হতো। আর নির্বাচনের নামে শুরু হলো প্রহসন। 1975 সালে জাতির পিতাকে হত্যার পর যে মিলিটারি ডিক্টেটর জিয়াউর রহমান নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দিয়ে ক্ষমতায় বসেই ক্ষমতাকে কক্ষিগত করার জন্য প্রথমে হ্যাঁ না ভোট, গণভোট, যা আমাদের সংবিধানে কখনো নেই, কিন্তু সেই হ্যাঁ না ভোটের এক প্রহসন। হ্যাঁ বাক্স পাওয়া যেত, না বাক্স নাই, ভোট দেওয়া লাগতো না, এমনি বাক্স ভরে গেছে। সেই অবস্থা সৃষ্টি হয়। সেটা করেছিল 77 সালে। এরপর 78 সালে করলো রাষ্ট্রপতি নির্বাচন। একজন মিলিটারি সেনাপ্রধান আর্মি রুল এবং সংবিধান লঙ্ঘন করেই এই 78 সালে জিয়াউর রহমান কিন্তু নির্বাচনে প্রহসন করে তিনি রাষ্ট্রপতি পদটাকেই কলুষিত করেছিল এবং জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। তার পরবর্তীতে আসলো তার রাজনৈতিক দল গঠন। কারণ রাজনীতিবিদদের গালি দিয়ে ক্ষমতা দখল করে আবার নিজেরাই রাজনীতিতে ঊর্ধ্বে খুলে নেমে দল গঠনের নামে সেই বিএনপি নামক দলটি গঠন হয় এবং যে দলটি সদ্য প্রসূত সেই দলই মেজরিটি, 2/3 মেজরিটি পেয়ে যায়। কাজে জনগণের ভোট নিয়ে যে ছিনিমিনি খেলা কিভাবে শুরু হয়েছিল দেশে, সেটাই প্রমাণ করে। সেই 1979 সালে, 78 সালে রাষ্ট্রপতি নির্বাচন করে 79 সালে সংসদ নির্বাচন, যে নির্বাচনে মানে আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে কিভাবে শেষ করবে সেটাই ছিল তাদের লক্ষ্য। জাতির পিতাকে হত্যার পর
আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী কারাগারে বন্দী, এরপর পার্টি ভাঙার খেলা, দল গঠন এবং নির্বাচনী প্রহসনের মাধ্যমে 2/3 মেজরিটি নিয়ে অবৈধ ক্ষমতা দখল করাকে বৈধ করার প্রক্রিয়া চালু হয় এই দেশে। এবং বারবার কু হয়েছে, সেনাবাহিনী বহু হাজার হাজার সদস্য এবং মুক্তিযোদ্ধা অফিসার সহ অনেক মানুষকে জীবন দিতে হয়েছে, অনেক লাশ গুম করে ফেলেছে, বিমান বাহিনীর বহু অফিসার এবং সৈনিকদের হত্যা করা হয়েছে। সেই পরিবারগুলি এখনো কেঁদে ফেরে, তারা জানে না তাদের আপনজন কোথায় বা তাদের লাশই বা কোথায়। মাননীয় স্পিকার, বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে খেলা কিন্তু বারবার হয়েছে। এরপর জিয়াউর রহমান নিহত হওয়ার পর 1981 সালে রাষ্ট্রপতি নির্বাচন হয়। সেই নির্বাচনও তখন জেনারেল এরশাদ সাহেব সেনাপ্রধান, তিনি ঘোষণা দিলেন যে বিএনপির প্রার্থী, বিএনপি দলের ভাইস প্রেসিডেন্ট, তিনি তখন মানে প্রেসিডেন্ট, বিএনপি দলের চেয়ারম্যান সাত্তার সাহেব ছিল ভাইস চেয়ারম্যান, তাকেই মানে রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। কাজী জিয়ার মৃত্যুর পরে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে 1981 সালে এক নির্বাচন করে। আর সেই নির্বাচনে সেনাপ্রধান ঘোষণা করে দিল যে মানে সাত্তার সাহেব তার প্রার্থী। কাজে নির্বাচনের ফলাফল কি হতে পারে, বোধহয় প্রার্থী ঘোষণা দেওয়া থেকেই প্রতীয়মান হয়, যেটা কখনোই তারা করতে পারে না, কিন্তু সেটা করা হলো। আমি তো সাত্তার সাহেবকে বলেছিলাম যে আপনাকে যে প্রার্থী করেছে আপনি তো বেশি দিন থাকতে পারবেন না ক্ষমতায়, বরং আপনি নির্বাচনটা অবাধ নিরপেক্ষ হোক সেই ব্যবস্থাটা করেন। তো বিএনপির কোন কোন নেতা বললেন যে না, উনি তো এখন অস্থায়ী রাষ্ট্রপতি আছেন, ওনার একটু নির্বাচিত রাষ্ট্রপতি হবার শখ, ওনার সেই খায়েশ হয়েছে। তা আমি শুধু বলেছিলাম এই খায়েশ মেটাবার জন্য যা আপনারা করছেন, আর যিনি আপনাকে প্রার্থী ঘোষণা দিয়েছে তিনি কিন্তু আপনাকে এখান থেকে বিদায় করবে। কারণ একটা ডায়লগ হয়েছিল আমাদের বঙ্গভবনে, আমাদের সব নেতাদের নিয়ে আমরা গিয়েছিলাম, বিএনপি নেতারাও তখন সবাই উপস্থিত ছিল। আমি কিন্তু স্পষ্ট এই কথাটা বলে এসেছিলাম যে কারো ওরকম প্রার্থী হতে যে যাবেন না, জনগণের ভোট কেড়ে নিয়েন না, অবাধ সুষ্ঠু নির্বাচনটা দেন, আর তাহলে আপনারা ওই 3 মাসও থাকতে পারবেন না। ঠিক ঘটনা তাই ঘটেছিল, 3 মাসও থাকতে পারেনি। 82 সালেই এরশাদ সাহেব মার্শাল্লাহ জারি করলেন, 83 সালে নিজেই রাষ্ট্রপতি ঘোষণা দিয়ে নিজেকেই রাষ্ট্রপতি, ঠিক জিয়াউর রহমানের পদাঙ্কটা অনুসরণ, এবং তারপরে অনেক খেলা হয়ে গেছে। আমরা এর প্রতিবাদ করলাম, আমাদেরকে 83 সালের ফেব্রুয়ারিতে গ্রেপ্তারও করা হয়েছিল, আমাকে তো ক্যান্টনমেন্টেও নিয়ে যাওয়া হয়েছিল আমাকে ইন্টারোগেশন করার জন্য। কাজে আমি আমার নিজের জীবনের কোনো মায়া আমার ছিল না, আমি যেটা বলেছি সত্য কথাই বলেছি, যে আমরা জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে চাই, সাংবিধানিক প্রক্রিয়া অব্যাহত থাক, গণতান্ত্রিক ধারা ফিরে আসুক, এটাই আমাদের লক্ষ্য। আমরা মার্শাল্লাহ চাই না। কাজে পুনরায় আবার মার্শাল্লাহ, আবার সেই নির্বাচনী খেলা। 86 সালের নির্বাচনে 48 ঘন্টা নির্বাচনের কোনো আর ফলাফল নাই, নির্বাচন অফিস তালাবন্ধ। রেজাল্ট আসলো ক্যান্টনমেন্টের ভিতর থেকে ঘোষিত রেজাল্ট, সেখানে আওয়ামী লীগকে পরাজিত করা হলো। ঠিক 81 সালের নির্বাচনে যে ভাবে রেজাল্ট, ঠিক 86 সালের নির্বাচনে ওই একই রেজাল্ট। তারপরেও মার্শাল্লাহ প্রত্যাহার করবে এই ওয়াদা করা, আমরা কিন্তু পার্লামেন্টে এসেছিলাম, পার্লামেন্ট প্রাণবন্ত ছিল, এবং আমাদের একটা দাবিও ছিল যে আপনারা সংসদীয় গণতন্ত্রে ফিরে আসেন, কিন্তু সেটা আর করতে পারেননি, কারণ তার পরামর্শ কয়েকজন ছিল, হঠাৎ করে পার্লামেন্ট ভেঙে দেওয়া হলো। কারণ এরশাদ সাহেবের একটা কথা ছিল যে যে ডিসিশনই দিই ওই শেষ পর্যন্ত সে ডিসিশন টিকে রাখতে পারে না। কাজে এই পার্লামেন্ট ভেঙে দেওয়ার ফলে আবার 88 সালে নির্বাচন হলো। প্রথমে রাষ্ট্রপতি নির্বাচন, কোনো দল আমরা কেউই প্রার্থী দেয়নি। এরপরে আবার ওই 88 সালে সংসদ নির্বাচনও একটা, সেটাও ভোটার বিহীন নির্বাচন, সত্যি কথা বলতে কি কেউ পার্টিসিপেট করেনি।
আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এরশাদ সাহেব একটা কাজ করেছিলেন, অন্তত তিনি কিন্তু পদত্যাগ করেছিলেন। 91 সালে যে নির্বাচন হয়, কোন রাজনৈতিক দল তখন সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তখন রাষ্ট্রপতি হয়েছিলেন শাহাবুদ্দিন সাহেব, চিফ জাস্টিস, তার অধীনে নির্বাচনটা হয়। তিনি আমাকে ডেকে বলেছিলেন যে আপনি তো প্রধানমন্ত্রী হতে পারেন, আপনি সরকার গঠন করেন। কারণ তখন জাতীয় পার্টি এবং জামাতের সমর্থন নিয়ে সরকার গঠন করা। তা আমি বললাম যে আমি তো জনগণের ভোটের সিট পাইনি, যেহেতু আমি পাইনি মেজরিটি, আমি এভাবে সরকার গঠন করতে চাই না, আমি বিরোধী দলেই থাকবো। তখন খালেদা জিয়া জামাতের সমর্থন নিয়ে সরকার গঠন করে। কিন্তু তাদের সরকার গঠন করার পর থেকেই এদেশের যে অত্যাচার নির্যাতন শুরু হয়েছিল, ওই 91 সালেই মন্দির ভাঙ্গা, হিন্দুদের উপর অকথ্য অত্যাচার নির্যাতন, একেবারে প্রত্যন্ত অঞ্চলে পর্যন্ত। তার উপর সব থেকে বেশি তখন মানে জুলুমটা হয় জাতীয় পার্টির উপর। জাতীয় পার্টি অবশ্য তা ভুলে গেছে, আমাদের আনোয়ার হোসেন মঞ্জু থেকে শুরু করে অনেকের উপরই বোমা হামলা, অত্যাচার, নির্যাতন। আমাদের আজকের যে বিরোধী দলের নেতা রওশন এরশাদ, তাকে গ্রেপ্তার করে কারাগারে বন্দী, জাহাল এরশাদকে কারাগারে বন্দী, এমনকি তাদেরকে ডিভিশনটা পর্যন্ত দেয়নি। অকথ্য নির্যাতনের শিকার, বা যেমন জাতীয় পার্টি তেমন আওয়ামী লীগ, আমাদের উপরও সেই একই জুলুম। কাজে তাদের এই জুলুমের প্রতিবাদ। আর তাছাড়া আরেকটা প্রতিবাদ আমরা করেছিলাম, আপনারা জানেন যে হেব্রনে মুসলমানদের উপরে মসজিদে গুলি করে ইসরায়েলিরা অনেক মুসলমান হত্যা করে, প্যালেস্টাইনের বহু। আমরা তার উপর একটা নিন্দা প্রস্তাব পার্লামেন্টে আনতে চেয়েছিলাম বিরোধী দল থেকে, কিন্তু খালেদা জিয়া। জাতীয় সংসদ ভবন থেকে আমরা এতক্ষণ সরাসরি ছিলাম প্রধানমন্ত্রীর বক্তব্যে। চলে যাচ্ছি পরের খবরটিতে। স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট অফিস দরকার, সংসদ ভবন থেকে এই যাত্রা শুরু বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা 4টার দিকে জাতীয় সংসদের উত্তর প্লাজায় নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, একটানা সরকারে থাকায় সংসদ ভবনকে নতুন এবং সুন্দর করে সাজানো গেছে। লুই আইকারের মূল নকশা $4 লাখ দিয়ে কিনে আনা হয়েছে, ফলে সংসদের সংস্কার প্রক্রিয়া এখন আরও সহজ হয়েছে। এ সময় বাংলাদেশের গণতান্ত্রিক ধারার ইতিহাস তুলে ধরে শেখ হাসিনা বলেন, গণতান্ত্রিক ধারায় বারবারই বাধা এসেছে, তবে তা উতরে গেছে। আগামীতেও গণতান্ত্রিক ধারা বজায় থাকবে বলে উল্লেখ করেন তিনি। স্মার্ট বাংলাদেশ আমরা ঘোষণা দিয়েছি, তো স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট অফিস দরকার। আজকে আমাদের পার্লামেন্ট থেকে একটা যাত্রা শুরু, যেটা স্মার্ট অফিস হিসেবে তৈরি হয়েছে, সেজন্য মাননীয় স্পিকার আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। আল্লাহর কাছে দোয়া করেন যে বাংলাদেশের জন্য গণতান্ত্রিক ধারাটা অব্যাহত থাকে। এই গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই না আজকে আমরা বাংলাদেশ উন্নত করতে পেরেছি, এখন উন্নয়নশীল দেশের মর্যাদাও পেয়েছি। কাজেই এই যদি একটা স্থিতিশীল ধারাবাহিকতা না থাকতো, তাহলে এটা কখনো অর্জন করা সম্ভব হতো না। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সফর নির্বাচন কেন্দ্রিক নয়, তবে অন্য ইস্যুর সাথে নির্বাচন নিয়েও আলোচনা হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি আরও বলেন, ভারতের সচিব, মার্কিন প্রতিনিধি এবং ইইউ দলের সফর আলাদা এবং আগে থেকেই নির্ধারিত, তাই নির্বাচনের সাথে একে মেলানো ঠিক হবে না। আগামী 17 জুলাই থাইল্যান্ডে বিমস্টেকের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের প্রস্তুতি হিসেবে একদিনের সফরে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব বিভাগের সচিব সৌরভ কুমার। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠকে বিমস্টেককে আরও গতিশীল করতে দিল্লির পরিকল্পনার কথা তুলে ধরেন সৌরভ কুমার। ডিসেম্বর থেকে বাংলাদেশ বিমস্টেকের চেয়ারম্যান এবং ভারত মহাসচিবের দায়িত্ব নেবে। বিমস্টেক সম্মেলনে যোগ দিতে 30 নভেম্বর থাইল্যান্ডে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব কথা জানান মাসুদ বিন মোমেন। বিমস্টেকের যে সমস্ত কানেক্টিভিটি রিলেটেড যে স্কোপগুলো আছে, সেগুলোকে কিভাবে আরও তাড়াতাড়ি বা দ্রুততর করা যায়, এবং শুধু কানেক্টিভিটি বলতে আমরা রোড বা রেলওয়ে বুঝছি না, আমরা এখানে ইলেকট্রিসিটি বা গ্রিড কানেক্টিভিটিটাও একটা অংশ। সেখানে বিমস্টেকের দেশগুলো কিভাবে করা যায়। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের
প্রতিনিধিদের ঢাকা সফরের আগে ভারতের সচিবের এ সফরের কোনো যোগসূত্র আছে কিনা এ বিষয়ে মাসুদ বিন মোমেন জানান, প্রত্যেকেরই আলাদা এজেন্ডা রয়েছে। একই সময় 3-4টা ডেলিগেশন আছে, বাট এর মানে তো এই না যে এই প্রত্যেকটা ডেলিগেশন তারা আগে থেকে অর্গানাইজ করে বা অর্কেস্ট্রেট করে বা কোঅর্ডিনেট করে এগুলো করছে। সুতরাং এখানে মানে এত রিড করার কিছু নাই। যুক্তরাষ্ট্র যে ইলেকশনের জন্য আসছে এটা আমার তথ্যর মতো নাই কিছু। এটাও একটা আমাদের যে মেকানিজমগুলো আছে সেটারই একটা ধারাবাহিকতা। তো সুতরাং অনেক বিষয় নিয়ে আলোচনা হবে, তার মধ্যে একটা হয়তো থাকতে পারে ইলেকশন, সেটা আমরা রুল আউট করছি না, কিন্তু এটা যে ইলেকশন কেন্দ্রিক ভিজিট এটাও ভাবা ঠিক হবে না। পররাষ্ট্র সচিব আরও জানান, শনিবার 2 সপ্তাহের জন্য ঢাকা সফরে আসছেন ইউরোপীয় ইউনিয়নের 6 সদস্যের প্রতিনিধি দল। নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনায় তারা সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। তাদের মতামতের ভিত্তিতেই আগামী নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো হবে কি না সেই সিদ্ধান্ত নেবে ইইউ। ইলেকশন অবজারভার মিশন পাঠাবে কি পাঠাবে না। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি যে ক্রমাগত গণতন্ত্র বাধাগ্রস্ত করছে সে কথাই ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের মুখ থেকে বেরিয়ে এসেছে, এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বৃহস্পতিবার সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। তথ্যমন্ত্রী বলেন, বিএনপি যাদের কাছে গিয়ে ধর্ণা দেয় তাদের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত গণতন্ত্রকে বাধাগ্রস্ত করে হরতাল, অবরোধ, জ্বালাও পোড়াও করা যাবে না বলে জানিয়েছেন, যা বিএনপির অপরাজনীতির ওপর বিরাট চপেটাঘাত বলে মন্তব্য করেন তিনি। এ সময় তিনি দ্রব্যমূল্য নিয়ে কিছু ব্যবসায়ী কারসাজি করছে এ কথা স্বীকার করে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দেন। ওনারা যাদের কাছে গিয়ে বারবার ধর্ণা দেয় তাদের মধ্যে ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত বলেছেন যে হরতাল, অবরোধ, জ্বালাও পোড়াও এগুলো করা যাবে না। তো এগুলো গণতন্ত্রকে বাধাগ্রস্ত করে। তারা যে ক্রমাগতভাবে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করেছে সেই কথাটি ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূতের মুখ থেকে বেরিয়ে এসছে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ঘোষণা ছাড়া সরকারের সঙ্গে সংলাপে বসবে না বিএনপি, একথা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে 12 দলীয় জোটের সঙ্গে বৈঠক শেষে কথা জানান তিনি। গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে 12 দলীয় জোটের সঙ্গে বৈঠক করেন মির্জা ফখরুল। এ সময় সরকার বিরোধী আন্দোলনের রূপরেখা ও আগামী নির্বাচন নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে বিএনপি মহাসচিব বলেন, চলমান রাজনৈতিক সংকট সমাধানের জন্য সমমনা জোটের দলগুলির সঙ্গে আলোচনা হয়েছে। বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন জনগণ গ্রহণ করবে না বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। আমরা কোনো ফরম্যাটেই এখন সংলাপে যেতে চাই না, যতক্ষণ না এই সরকার ঘোষণা দেবে যে একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক বলেন আর যাই বলেন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে, এই ঘোষণা সরকারকে সবার আগে দিতে হবে এবং পদত্যাগ করেই দিতে হবে। এই ব্যাপার ছাড়া কোনো সংলাপের প্রশ্নই উঠবে না। বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলে ডুবে গেছে জাহাজ কন্টেইনারবাহী পানগাঁও এক্সপ্রেস। জাহাজটি উদ্ধারে কাজ করছে নৌবাহিনী এবং চট্টগ্রাম বন্দর থেকে যাওয়া একটি জাহাজ। দুপুরে উত্তাল সাগরে ঢেউয়ের তোড়ে ডুবতে শুরু করে জাহাজটি। দুপুর 3টার দিকে তা পুরোপুরি ডুবে যায়। এরপর খবর পেয়ে উদ্ধার কাজে যোগ দেয় নৌবাহিনী। একই সঙ্গে চট্টগ্রাম বন্দর থেকে আরও একটি জাহাজ যায় সন্দ্বীপ চ্যানেলে। পানগাঁও এক্সপ্রেসে থাকা 12 নাবিক এবং বিআইডব্লিউটি এর 2 জন কর্মচারীকে অন্য একটি নৌকায় তুলে বাঁচানো গেছে। জাহাজটিতে 94টি কন্টেইনার রয়েছে। এটি পরিচালনার দায়িত্বে রয়েছে সি গ্লোরি শিপিং এজেন্সি। চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার নিয়ে সেটি ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও বন্দরে যাচ্ছিল। শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনুসের জামিন বাতিল চেয়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আবেদন খারিজ করে দিয়েছে শ্রম আদালত। শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা এই আদেশ দেন। একই সাথে শ্রম আইন লঙ্ঘনের মামলায় অভিযোগ গঠনের বিরুদ্ধে হাইকোর্টে ডক্টর ইউনুসের আবেদন থাকায় সাক্ষ্য গ্রহণ করা হয়নি। এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ আগামী 13 জুলাই। কলকারখানা অধিদপ্তরের আইনজীবী বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চাইলেও তাতে সাড়া দেননি আদালত। এর ফলে ডক্টর ইউনুসের ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির আদেশ বহাল থাকলো।
গ্রামীণ টেলিকমে শ্রমিকদের কল্যাণ ফান্ডের লভ্যাংশ না দেয়া, গণছুটি নগদায়ন না করা, চাকরি স্থায়ীকরণ না করার অভিযোগে 2021 সালে কলকারখানা অধিদপ্তর ডক্টর ইউনুস সহ 4 জনের বিরুদ্ধে মামলা করে। একটা ফৌজদারি মামলার আসামি যখন জামিনে থাকবেন অথবা জামিনে থেকে ডিসপেন্স হইতে থাকবেন, আইনের বিধান হলো ওনাকে এখান থেকে অনুমতি নিতে হবে, অনুমতি নিয়ে বিদেশ যেতে হবে। আমি মাননীয় আদালতকে বললাম, উনি বিদেশ গিয়েছেন, দেখুন আদালতের কোনো আদেশ নাই, এটা এক ধরনের বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন। লেবার কোর্টের ইন্সপেক্টর যখন মামলা করেন, এই মামলা করার একমাত্র আইনত ক্ষমতা হচ্ছে 319-এর 5 অনুযায়ী চিফ ইন্সপেক্টর অথবা তার প্রতিনিধি। এইখানে কোনো আইনজীবী মামলা করতে পারবে না গভর্নমেন্টের পক্ষে। গভর্নমেন্টের পক্ষে যদি আইনজীবী মামলা করতে হয় তাহলে তাকে লেবার ইন্সপেকশন অফিস থেকে পারমিশন নিতে হবে। সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের সেফ হোমে আশ্রিত গৃহকর্মীদের যৌন নির্যাতনের দায়ে উপসচিব মেহেদী হাসানকে চাকরিচ্যুত করা হয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, 21তম বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মেহেদী হাসান রিয়াদ দূতাবাসে কাউন্সিলরের দায়িত্ব পালনের সময় সেখানে আশ্রিত গৃহকর্মীদের যৌন নির্যাতন করেন বলে প্রশাসনিক তদন্তে প্রমাণিত হয়েছে। এর আগে 2021 সালের 8 ফেব্রুয়ারি তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়। রাত 9টার বাংলাদেশের পর্যায়ে খেলার খবর। আর খেলার খবরের শুরুতেই জানাবো শিরোনাম। তামিমের হঠাৎ অবসরের হতবাক সতীর্থরা, মিরাজ তাসকিনদের কৃতজ্ঞতা প্রকাশ, আবেগতাড়িত সিদ্ধান্ত, মন্তব্য আশরাফুলের। শিষ্যের জন্য আক্ষেপ। তামিম ইকবালের অবসর নিয়ে তোলপাড় ক্রীড়াঙ্গনে। অধিনায়কের এমন সিদ্ধান্ত বিশ্বাস করতে কষ্ট হচ্ছে সতীর্থদের। দীর্ঘ সময়ের সমর্থন ও পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মিরাজ তাসকিনরা। হঠাৎ এত বড় সিদ্ধান্তের পেছনে কারণ খুঁজছেন মাশরাফি। আর আশরাফুল বলেছেন, আবেগতাড়িত হয়ে অবসর ঘোষণা দিয়েছেন তামিম। দিন দুয়েক আগেও বিশ্বকাপ নিয়ে পরিকল্পনার কথা জানিয়েছেন। অধিনায়ক থেকে এক ঝটকায় তামিম এখন সাবেক ক্রিকেটার। হঠাৎ এক ঝড়ে টালমাটাল টাইগার ক্রিকেট। তামিম এভাবে আন্তর্জাতিক ক্যারিয়ারে ইতি টেনে দেবেন তা যেন বিশ্বাসই হচ্ছে না। তামিমের অবসর ঘোষণার পর সরব সোশ্যাল মিডিয়া। ফেসবুকে পোস্টে তাসকিন মাঠ ও মাঠের বাইরে অনেক মুহূর্ত ও স্মৃতির কথা বলেছেন। অধিনায়ক হিসেবে সমর্থনের জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের কাছে তামিম একজন জীবন্ত কিংবদন্তি। মুমিনুল হক, লিটনরাও একই ধরনের পোস্ট দিয়ে তামিমকে মিস করার কথা বলেছেন। এই বিদায়ের পেছনে কারণ খুঁজছেন মাশরাফি। অধিনায়ক তামিমের প্রতি শতভাগ সম্মান ম্যাশের। বিশ্বকাপের 3 মাস আগে তামিমের সরে যাওয়া বড় ধাক্কা বাংলাদেশের জন্য। তামিম একটু ডিফারেন্ট, ইমোশনাল প্রচুর। মাত্র আর এই 2টা ম্যাচ, এশিয়া কাপ, তারপরে ফাইনাল। এইভাবে সরে যাওয়াটা কতটা ভালো হয়েছে আমি জানি না। এটা তো অবশ্যই শখ। তামিম কী কারণে এত বড় সিদ্ধান্ত নিলেন সেটা অন্য আলোচনা। তার ক্যারিয়ারেই সুন্দর মুহূর্ত, দেশের প্রতি নিবেদন আর নানা অর্জন ঠিকই ভক্তদের হৃদয়ে থাকবে আজীবন। তামিম ইকবালকে তো আমরা দেখেছি, ওর নামটা লর্ডসের অনার্স বোর্ডে আছে, ওখান থেকে যেমন মোছা যাবে না, এখান থেকে মোছা যাবে নাকি? যারা 10, 15, 20, 22, 25 বছর ধরে পরিশ্রম করে জায়গায় এসছে, ক্রিকেট ছাড়া আর কিছু এরা জীবনে কিছুকে সামনে আনেনি, তাদের পক্ষে এই ধরনের সিদ্ধান্ত নেওয়াটা কতটা কষ্টের, কতটা কঠিন, কতটা অপমানের, এটা বোধহয় আমরা উপলব্ধি করি না। তামিমের আচমকা অবসর মেনে নিতে পারছেন না ক্রীড়াঙ্গনের তারকারা। সামনে তো বিশ্বকাপ, সামনে এশিয়া কাপ, এটা মানে সবাই শক পাইছে না। আমরা তো এক্সপেক্ট করি না যে তামিম মানে বিশ্বকাপের আগে, এশিয়ান কাপের আগে রিটায়ার করবে, বাট এটা ওর নিজের ডিসিশন। আমি জানি না ওর পার্সোনাল লাইফ কি হয়েছে, বাট সবাই একটু স্যাড আছে।
মাশরাফির নেতৃত্বে শেষটা ছিল রঙিন, তবে অবসর ঝুলে আছে এখনো। মাহমুদুল্লাহ টেস্টে আচমকা বিদায় বলেছেন। টি-20তে তামিম মুশফিকের অবসরও সোশ্যাল মিডিয়ার পোস্টে। সিনিয়রদের মাঠ থেকে বিদায় নিতে না পারা আক্ষেপের বাজে উদাহরণও বটে। ফরিদা বখতিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ক্রিকেটের হাতেখড়ি তার কাছে। তামিম ইকবালের প্রথম কোচ তপন দত্ত। শিষ্যের হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণায় অবাক তিনি। কষ্ট থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তামিম, মত তপন দত্তের। ক্রিকেটের বড় ঘটনা, যে ঘটনা কোটি ক্রিকেট ভক্তকে কাঁদিয়েছে। তামিম হঠাৎ করেই অবসর নিয়েছেন, আর যারা কেঁদেছেন তার মধ্যে হয়তোবা অন্যতম একজন তপন দত্ত, যিনি কিনা তামিমের প্রথম কোচ। তার কাছ থেকে শুনবো তার প্রতিক্রিয়া। তামিম যেভাবে হঠাৎ করে অবসর নেবে সেটা কেউ কল্পনা করতে পারেনি। আর ও তো খুব অ্যাগ্রেসিভ ছেলে, ডিটারমাইন্ডেড যেগুলো করে সেগুলো নিজে ইচ্ছেই করে, বললি করে। ও তো অবসর নেবার মতো কথা না। কি বলবো, কি খারাপ কিরকম লাগছে সেটা তো বলা ভাষায় বোঝাতে পারছি না। দাদা, আপনার সাথে সবশেষ কবে কথা হয়েছে? আমার সাথে ওর সাথে কথা হয়েছে লাস্ট টু, যেটা এখানে যেটাকে খেলতে আসছিল। প্রথম ম্যাচে রান পাই নাই, তাও তার আগে টেলিফোন করলাম, সমস্যা কি হয়েছে। সে বলে, দাদা না সব ঠিক হয়ে যাবে, না দেখ তুই নেক্সট ম্যাচ যদি 50 উপরে যাবি, আমি কথা দিলাম তুই ভালো করে খেল। সে 64 করছিল। আপনি যখন তাকে কোচিং করিয়েছেন, এটা অনেক আগের ঘটনা, যদি সেই সময়টার কথা একটু বলেন। এটার অবদান সবচেয়ে বেশি হলো তামিমের বাবা ইকবাল খানের। উনি আমাকে বলছে যে একটা একাডেমি কর, বাচ্চাদের ক্রিকেট শিখা। তারপর বললো যে ঠিক আছে আমি করবো, কিন্তু পারবো কি না, হয়তো আমরা আছি। তো তামিমকে নিয়ে আসতো, তো একটু দুষ্ট ছিল, অ্যাগ্রেসিভ টাইপের। সে ব্যাটিং করতো, ওর বাবাকে ডাক দিয়ে বলতো এই ওকে ডিফেন্স শেখা। আমি ডিফেন্সও করবো না, কারণ ও অ্যাগ্রেসিভ প্লেয়ার, ও মারুক, ডিফেন্স পরে শিখবে। ভালো কোনো স্মৃতি, এবং আপনি যখন কোচিং করেছেন কোনো স্মৃতি আছে কিনা এমন, যেটা কিনা আপনি সব সময় মনে রাখবেন? ওর প্রথম ম্যাচটা আমার মনে থাকবে। প্রথম ম্যাচ, দ্যাট ম্যাচ একটা একাডেমি কাপ ছিল। প্রথম যখন খেলতে গেছে, ওর বাবা একটা ব্যাট এনেছিল ইন্ডিয়ার থেকে। সেই ব্যাটটা এখন আমার কাছে আছে। সেটা দিয়ে সে 64 করছিল নাসির স্কুল মাঠে। ম্যান অফ দ্য ম্যাচ হলে আমরা জিতছিলাম। তার এই বিদায় নেওয়াটা আমার কাছে কোনো মানে সহ্য হচ্ছে না, মনোভূত হচ্ছে না, যে তারা অনেক কিছু দেওয়ার ছিল আরো। আর যারা আমাদের উদ্বোধন কর্মকর্তা যারা আছেন, ওনারা কীভাবে ওকে এই চোখের জল ফেলে বিদায় দিল, সেটাই আমার কাছে প্রশ্ন হয়ে গেছে। একজন কোচ, একজন অভিভাবক এবং একজন তামিমের, বলতে হয় যে তামিমকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে নিয়ে আসা, সেখানে হয়তো বড় অবদান তার। তারপরেও সেই তামিমের বিদায় কোনোভাবে সহ্য করতে পারছেন না, এবং যেভাবে বিদায় হয়েছে সেটা মেনে নিতে পারছেন না। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। শেষ দল হিসেবে বিশ্বকাপে কোয়ালিফাই করল নেদারল্যান্ডস। বিশ্বকাপের টিকিট নিশ্চিতের ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে 4 উইকেটে জয়। সমান 6 পয়েন্ট হলেও নেট রান রেটে এগিয়ে থেকে বাজিমাত ডাচদের। বুলাওয়েতে টস হেরে ব্যাটিংয়ে নামে স্কটল্যান্ড। ব্রেন্ডন ম্যাকমোলানের সেঞ্চুরির সাথে রিচি বেরিংটনের 50-তে 277 রান করে স্কটিশরা। ম্যাকমোলান 106 আর বেরিংটনের ব্যাটে আসে 64 রান। ম্যাকিন্টস অপরাজিত থাকেন 38 রানে। ঝোড়ো সেঞ্চুরি হাঁকিয়ে নেদারল্যান্ডসকে এগিয়ে রাখেন বাজডিল লিড। তার 123 রানের ইনিংস থামে রান আউটে। ওপেনার বিক্রমজিৎ করেন 40 রান। সাকিব জুলফিকার ও অধিনায়ক স্কট এডওয়ার্ডসের অবদানে 43 বল আগেই লক্ষ্যে পৌঁছায় নেদারল্যান্ডস। বৃষ্টি কমায় কমতে শুরু করেছে উত্তরাঞ্চলের নদ নদীর পানি। ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমার সহ উত্তরাঞ্চলের নদ নদীর পানি নেমেছে বিপদসীমার নিচে। তবে পানি কমার সঙ্গে সঙ্গে বেড়েছে নদী ভাঙন। সুনামগঞ্জ, নেত্রকোনায় পানি কমলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি পুরোপুরি। মঙ্গলবার থেকে পানি কমতে শুরু করে সুনামগঞ্জের নদী ও হাওর এলাকায়। তবে এখনও তলিয়ে আছে পৌর এলাকার অনেক সড়ক, বাসাবাড়ি। বসতভিটা ক্ষতিগ্রস্ত হওয়ায় আশ্রয়কেন্দ্রে অর্ধশত পরিবার। ঢলের পানিতে গ্রামীণ সড়ক ডুবে থাকায় কঠিন হয়ে পড়েছে চলাফেরা। দুর্ভোগ পোহাতে হচ্ছে 6 উপজেলার বাসিন্দাদের। মানুষ চলাচলের সমস্যা হইতেছে, বাড়ি ঘরে পানি আছে, বুক পানি আর কি। আমরা কালকে দিনও আইছি 12টার দিকে। পরিস্থিতির উন্নতি হয়েছে নেত্রকোনায়ও। তবে দুর্গাপুরে এখনো 200 পরিবার পানিবন্দী। রান্নাবান্না নিয়েও বিপাকে দুর্গতরা। বাচ্চা কাচ্চারা কোনো কেন যাইতারি না, রান্না বাড়া নাই। আমরা বাজারে যাইতেও কষ্ট,
ঘর থেকে বাইরে হলো কষ্ট। জেলা প্রশাসক জানিয়েছেন ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য মজুদ আছে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী। সকল নদীর পানি বিপদসীমার নিচে। আমরা জেলা এবং উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করে ব্যবস্থা নিয়েছি এবং আমাদের কন্ট্রোল রুম খোলা আছে। আমরা নিয়মিত মনিটরিং করছি। পানি কমছে ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র সহ উত্তরাঞ্চলের সবকটি নদ নদী। পানি কমার সঙ্গে সঙ্গে ভাঙন তীব্র হয়েছে কুড়িগ্রামের সদর উপজেলা, উলিপুর, চিলমারি, রাজারহাটের বিভিন্ন এলাকায়। দুদিনেই ভিটেমাটি হারিয়েছে অর্ধশত পরিবার। কালকে আমার বোনের বাড়ি, ভাগ্নের বাড়ি চলে গেছে বলে যদি কিছু মানুষ যদি যোগাযোগ না থাকতো একবারে গুম হয়ে গেছে। পানিতে তলিয়ে এরই মধ্যে নষ্ট হয়েছে নিচু এলাকার সবজি, বীজতলা সহ নানা ফসল। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানীর এলিফ্যান্ট রোডের সরকারি স্টাফ কোয়ার্টার থেকে মাঝারুল ইসলাম নামে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে নিহতের সাবলেটের বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে মাঝারুলকে তার বাসার মেঝেতে মৃত অবস্থায় পায় তারা। এই সময় ঝুলন্ত একটি গামছা দেখতে পান পুলিশ সদস্যরা। বিষয়টি হত্যা না আত্মহত্যা তা তদন্তে জানা যাবে বলে জানিয়েছেন নিউ মার্কেট থানা পুলিশ। তবে পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। বুধবার বেলা 12টায় সর্বশেষ ওই পুলিশ সদস্য তার বড় বোনের সাথে কথা বলেন। নিহত পুলিশ সদস্য নারায়ণগঞ্জের ২৫০০ থানার দিগলদি গ্রামের শফিউল্লাহ ভুইয়ার ছেলে। ওর বোন একটা বিয়ে দেওয়া ভাই আছে, ওইটা বিয়ে দেওয়ার পরে ওই বিয়ে করে দেবো এরকম একটা পরিস্থিতি ছিল। তো ওর কোনো সংসারে কোনো অশান্তি আসিল না, কোনো কিছু আসিল না। কেন এভাবে মরে যাবো আমরা অবাক হয়ে রয়েছি। আমি বাড়িতে গেলে আমার ভুলায় রান্না করবো, চিংড়ি মাছের বড়া খাইবো, আমি জোগায় থুইছি। কেউ মাইরা লাইছে, মাইরা লটকাই থুইছে। আগারগাঁ থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলের পরীক্ষামূলক চলাচল শুরু করতে যাচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল। পরীক্ষামূলক চলাচলের 3টি ধাপের প্রথমটি শুরু হচ্ছে আগামীকাল। ডিএমটিসিএল সূত্র মতে শুক্রবার দুপুরের পর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আগারগাঁ থেকে এই কার্যক্রমের উদ্বোধন করবেন। এই রুটে স্টেশন রয়েছে মোট 7টি: বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, টিএসসি, প্রেস ক্লাব ও মতিঝিল। আগামী 15 অক্টোবরের মধ্যে তারা পরীক্ষামূলক চলাচল শেষ করতে চায়। এরপর যাত্রী নিয়ে চলাচল শুরু হবে। এবছরের ডিসেম্বর মাসের মধ্যেই এমআরটি 6 লাইনের উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চালু করতে চায় কর্তৃপক্ষ। লক্ষ্মীপুর শহরের সিটি হাসপাতালে ভুল চিকিৎসা ও অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে। এই ঘটনায় হাসপাতাল মালিক রাকিবুল আহসান সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসলেউদ্দিন। নিহতের স্বজনরা জানান, গত রোববার পায়ে অস্ত্রোপচারের জন্য সিটি হাসপাতালে ভর্তি হন আবু সায়েদ। গতরাতে অস্ত্রোপচারের কিছুক্ষণ পর অবস্থার অবনতি হতে থাকে তার। এ সময় দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক বা নার্স কাউকেই পাওয়া যায়নি বলে অভিযোগ স্বজনদের। আজ ভোর 5টার দিকে মারা যান আবু সায়েদ। তবে অভিযোগ অস্বীকার করে চিকিৎসকদের দাবি, অস্ত্রোপচার সফল হলেও পরবর্তী সময়ে নানা জটিলতায় রোগীর মৃত্যু হতে পারে। এটা ডিউ টু কার্ডিওরেসপিরেটরি অ্যারেস্ট, সাডেন কার্ডিওরেসপিরেটরি অ্যারেস্ট। কারণ যেহেতু উনি উচ্চ রক্তচাপের রোগী ছিলেন, উচ্চ রক্তচাপের রোগীদের এই জিনিসটা হতে পারে। সরবরাহ থাকলেও আবারও ঊর্ধ্বমুখী ডলারের দাম। ঈদের পর ব্যাগ থেকে ডলার কিনতে হচ্ছে 109 টাকায়, যা খোলা বাজারে বিক্রি হচ্ছে 112 টাকার বেশি। বাংলাদেশ ব্যাংক ডলারের বাজার ভিত্তিক বিনিময় হার চালু করার পর দাম বেড়েছে বলছেন ব্যাংক সংশ্লিষ্টরা। তবে অর্থনীতিবিদরা বলছেন, চাহিদার চেয়ে সরবরাহ কম হওয়ায় প্রভাব পড়ছে ডলারের বাজারে। ডলার সংকট কাটাতে বিলাসী পণ্য আমদানিতে নানা রকম বিধিনিষেধ জারি করা হয়েছে। জরুরি পণ্য আমদানিতেও চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে। ফলে সুদ হারের পর এবার ডলারের বাজার ভিত্তিক বিনিময় হার ব্যবস্থা শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। ঈদের পর হঠাৎ করে বাংলাদেশ ব্যাংক ডলারের দাম বাড়িয়ে দেয় 2 টাকা 85 পয়সা, যার কারণে বৃহস্পতিবার ব্যাংকগুলো 160 টাকায় ডলার কিনলেও তা 109 টাকায় বিক্রি হচ্ছে। আবার খোলা বাজারে তা বিক্রি হচ্ছে 112 টাকায়। তবে বাজারে ডলারের কোনো সংকট নেই বলে জানান তারা। ওই ক্রাইসিসটা নাই, ডলার আমরা পাচ্ছি,
এবং চাহিদা দিতে পারছে। এখন আর তেমনি কোনো ক্রাইসিস নাই, কারণ বাজারে ডলার আছে, হয়তো ব্যাংকের চাইতে একটু দামটা বেশি। ডলারের যে স্লাইটলি এখন একটু ঊর্ধ্বমুখী, খুব বেশি না, তো এটা আসলে ডিমান্ডের উপর ডিপেন্ড করে। অর্থনীতিবিদরা বলছেন আমদানির দায় মেটাতে ডলারের চাহিদা বাড়ায় দাম কিছুটা বেড়েছে। তবে আমদানি পণ্যের চাহিদা কিছুটা কমলে বাজার নিয়ন্ত্রণেই থাকবে বলে জানান তারা। একটু সংযত আচরণ করলে আমার মনে হয় চাহিদার দিক থেকে সংকোচন হবে, একই সাথে যোগানটা সরবরাহ করার জন্য রেমিটার্সদেরকে ফর্মাল চ্যানেলে কিভাবে আনা যায় তার উপর গুরুত্ব দিতে হবে। আর একটা হচ্ছে যে আমাদের এক্সপোর্টটা যেন কোনো ক্রমে বাধাগ্রস্ত না হয়। এখন থেকে আন্তঃব্যাংক ডলার বিক্রিতে সর্বোচ্চ যে দাম উঠবে ওই দরেই ডলার বিক্রি করবে বাংলাদেশ ব্যাংক। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভোগান্তি এড়াতে ট্রেড লাইসেন্স নবায়নের মেয়াদ 5 বছর করার সুযোগ দিচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার রাজধানীতে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ মিলনায়তনে এক অনুষ্ঠানে তথ্য জানান মেয়র শেখ ফজলে নূর তাপস। এ সময় ঢাকার মহাপরিকল্পনা বাস্তবায়নে নানা উদ্যোগের কথা জানান তিনি। ব্যবসার অনুমতিপত্র বা ট্রেড লাইসেন্স প্রতি বছরই ফি দিয়ে নবায়ন করতে হয়, এতে ভোগান্তি পোহাতে হয় ব্যবসায়ীদের। এমন যন্ত্রণা থেকে ব্যবসায়ীদের রেহাই দিতেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন 5 বছর করল নবায়নের মেয়াদ। দক্ষিণ ঢাকার মেয়র জানান, ব্যবসা সহজীকরণের জন্য ট্রেড লাইসেন্স নবায়নের মেয়াদ বাড়ানোর দাবি দীর্ঘদিনের। দেরিতে হলেও ব্যবসায়ীদের আহ্বানে সাড়া দিয়েছে ডিএসসিসি। এখন কোনো ব্যবসায়ী ট্রেড লাইসেন্স নেওয়ার পরে সর্বোচ্চ 5 বছর পর্যন্ত নবায়ন সুবিধা গ্রহণ করতে পারবেন। আমাদের আইনেই ছিল যে 1 থেকে 5 বছর পর্যন্ত যে কোনো বছরের জন্য করা যেতে পারে, কিন্তু এটা বাস্তবে কোনো প্রয়োগ ছিল না। আমরা সেটি আজকে অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা সেটা আজকে করতে পেরেছি। দেশের জিডিপির 36% ঢাকা ও এর আশেপাশের এলাকা যোগান দেয়। এ ধারা অব্যাহত রাখতে ঢাকার কামরাঙ্গী চর ও চকবাজারের বাণিজ্যিক গুরুত্ব বাড়াতে কাজ হচ্ছে বলেও জানান মেয়র তাপস। মতিঝিলকেও আমরা আবার পুনরুজ্জীবিত করতে চাই। এর জন্য যেভাবে যে ট্রান্সপোর্ট প্ল্যান, যে সকল প্ল্যানিং দরকার একটি শহরে, সেই কার্যক্রমগুলো আমরা ইতিমধ্যে শুরু করেছি এবং সেগুলো ইনশাআল্লাহ বাস্তবায়নে আমরা এবছর থেকেই আমরা ইনশাআল্লাহ বাস্তবায়নে যাব। ব্যবসায়ীদের উৎসাহিত করতে ও প্রচারের লক্ষ্যে ডিসিসিআই ভবনে 2 সপ্তাহব্যাপী ট্রেড লাইসেন্স সেবা বুথ স্থাপন করা হয়েছে। এজন্য ঢাকা চেম্বারের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মানবতাবিরোধী অপরাধ ও রোহিঙ্গাদের ওপর অত্যাচার নিপীড়নের অনুসন্ধান করতে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প সফর করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির প্রধান কৌঁসুলি করিম আসাদ আহমদ খান। সকালে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প 1 পরিদর্শন করেন তিনি। এ সময় সেখানে বসবাসরত 13 রোহিঙ্গার সাথে কথা বলেন। পরে ক্যাম্প 12 পরিদর্শনে যান তিনি। সেখানেও নির্যাতিত 20 জন রোহিঙ্গার সাথে কথা বলেন। এ সময় রোহিঙ্গারা তাদের ওপর বর্বরোচিত নির্যাতনের কথা তুলে ধরেন। এর আগে বুধবার বিকালে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি করিম আসাদ আহমদ খান কক্সবাজার পৌঁছান। বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকা আজ 22তম অবস্থানে রয়েছে। বেলা 12টায় এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে ঢাকার এই অবস্থান দেখা যায়। আজ ঢাকার স্কোর 70, বাতাসের এই মান মাঝারি বা গ্রহণযোগ্য হিসেবে গণ্য করা হয়। বিশ্বে বায়ু দূষণের শীর্ষে আজ রয়েছে সাউথ আফ্রিকার জোহানেসবার্গ। দ্বিতীয় তৃতীয় স্থানে আছে ইন্দোনেশিয়ার জাকার্তা ও উগান্ডার কাম্পালা। এছাড়া পাকিস্তানের করাচি ও লাহোর শহর দুইটির অবস্থান 6 ও 7 নম্বরে। তালিকায় কম দূষিত বায়ু হিসেবে শীর্ষে রয়েছে ভারতের মুম্বাই। এরপর ভালো অবস্থানে রয়েছে থাইল্যান্ডের চিয়াংমাই। আইকিউ এয়ার সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান। তারা দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে। বায়ু দূষণ নিয়ে তৈরি এই তালিকায় রয়েছে বিশ্বের 106টি শহর। বেলারুশে নয়, রাশিয়াতেই আছেন ওয়াগনার প্রধান প্রিগোজিন। মিন্সকে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কো।
এদিকে প্রিগোজিনের অবস্থান পর্যবেক্ষণ করা হচ্ছে না বলে সাফ জানিয়েছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। 24 জুন রাশিয়ার প্রতিরক্ষা বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে রুশ ভাড়াটে যোদ্ধা ওয়াগনার। একদিনের মাথায় বেলারুশের হস্তক্ষেপে শর্ত সাপেক্ষে বিদ্রোহ বাতিল করেন ওয়াগনার প্রধান প্রিগোজিন। সে সময় শর্তমতে প্রিগোজিন বেলারুশে অবস্থান করছে বলে জানান বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কো। বিদ্রোহের পর ওয়াগনার প্রধান প্রিগোজিনকে রুশ প্রেসিডেন্ট পুতিন নির্মূল করতে চেয়েছিলেন বলে দাবিও করেছিলেন লুকাশেঙ্কো। তার পরামর্শে পুতিন সে সিদ্ধান্ত থেকে সরে আসেন বলেও দাবি করেন তিনি। বেলারুশে ওয়াগনারের নতুন ঘাঁটি তৈরি হচ্ছে বলেও স্যাটেলাইট ইমেজের ভিত্তিতে দাবি করে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। এমন পরিস্থিতিতে নতুন চমক দিলেন বেলারুশের প্রেসিডেন্ট। মিন্সকে সাংবাদিকদের তিনি বলেন, বেলারুশে নয় বরং রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে আছেন ওয়াগনার প্রধান প্রিগোজিন। প্রিগোজিন মস্কো বা রাশিয়ার অন্য কোথাও যেতে পারেন, কিন্তু বেলারুশ ভূখণ্ডে তিনি নেই। ওয়াগনার প্রধান কোথায় অবস্থান করছেন তা রাশিয়ার নিজস্ব বিষয়। পুতিন প্রিগোজিনের বিরুদ্ধে প্রতিশোধ নেবে না বলেই আমি বিশ্বাস করি। ওয়াগনার সেনাবাহিনী তাদের নিয়মিত ক্যাম্পেই অবস্থান করছেন বলেও জানান লুকাশেঙ্কো। আমরা নতুন কোনো শিবির তৈরি করছি না। বেশ কয়েকটি প্রাক্তন সামরিক ক্যাম্পের পরামর্শ দিয়েছিলাম, যেগুলি সোভিয়েত সময়ে ব্যবহার করা হয়েছিল, কিন্তু ওয়াগনার বাহিনী তাতে রাজি হয়নি। তাদের অন্য কোনো পরিকল্পনা রয়েছে যা আমি বলতে চাচ্ছি না। এদিকে প্রিগোজিনের অবস্থান পর্যবেক্ষণ করা হচ্ছে না বলে সাফ জানিয়েছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। বিদ্রোহের অবসান ঘটাতে যে চুক্তি হয়েছিল তাতে প্রিগোজিনের বেলারুশে চলে যাওয়ার কথা ছিল। তবে ওয়াগনার প্রধানের বেলারুশে না থাকা চুক্তির লঙ্ঘন কিনা বা চুক্তিটি সংশোধন করা হয়েছে কিনা সে বিষয়ে কোনো মন্তব্য করেননি ক্রেমলিন মুখপাত্র। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কেনিয়ায় হাতির তাণ্ডব থেকে ফসল রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে কৃষকরা। ফসলি জমিতে হাতিরা যেন ঢুকতে না পারে সেজন্য মৌমাছি ব্যবহার করছেন তারা। কৃষকরা বলছেন, মৌমাছির ভন ভন শব্দের ভয়ে হাতিরা ফসলি জমিতে প্রবেশ করে না। খাবারের সন্ধানে কেনিয়ার সাভো জাতীয় উদ্যানে চড়ে বেড়াচ্ছে একদল হাতি। কৃষকদের অভিযোগ, তাদের ফসলি জমি নষ্ট করছে বিশালাকার এই স্তন্যপায়ী প্রাণী, ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন তারা। হাতিরা যাতে ফসলের জমিতে ঢুকতে না পারে সেজন্য মৌমাছির সহায়তা নিচ্ছেন কৃষকরা। মাত্র 8 ঘন্টায় হাতি খামারে ব্যাপক তাণ্ডব চালায়। মূল সমস্যা হলো তারা ফসলের 40% খায় আর বাকিটা পায়ে পিষ্ট করে ধ্বংস করে। এর মানে বেশিরভাগই নষ্ট হচ্ছে। আমরা মৌমাছি ভালোবাসি কারণ তারা আমাদের খামার রক্ষায় সাহায্য করে। এখানকার কৃষকদের আয়ের একমাত্র উৎস চাষাবাদ। মৌমাছি ব্যবহারের আগে বেশ কিছু কৌশল নিলেও তা কাজে আসেনি বলে জানান কৃষকেরা। হাতি থেকে ফসল বাঁচাতে আমরা শিং, মরিচ ও গোবর ব্যবহার করি। রাত জেগে পাহারা দিই। মরিচ আর আদা চাষ করি যাতে হাতিরা খেতে না পারে। ইলেকট্রিক বেড়াও লাগানো হয়, কিন্তু সব উপেক্ষা করেই হাতিরা জমিতে ঢুকে পড়ত। ফসল বাঁচাতে কৃষকদের পাশে দাঁড়িয়েছে যুক্তরাজ্য ভিত্তিক দাতব্য সংস্থা সেভ দ্য এলিফ্যান্টস। হাতির সুরক্ষা জরুরি বলেও মনে করেন তারা। সেজন্য মৌমাছি ব্যবহার করে হাতিদের তাণ্ডব রুখতে কাজ করছেন তারা। পাশাপাশি মধু সংগ্রহের মাধ্যমে কৃষকদের জন্য বাড়তি আয়েরও ব্যবস্থা করা হয়েছে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল রাত ৯টার বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর টুইটারে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।